সহসাই কমছে না তাপদাহ, চলমান হিট অ্যালার্ট আরও বাড়ানোর আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। চলতি মাসে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানান তারা। আগামীকাল আবহাওয়া অফিসের জারি করা হিট অ্যালার্ট শেষ হচ্ছে, সেদিনই সিদ্ধান্ত হবে এই অ্যালার্ট আর কতদিনের জন্য বাড়বে। চলতি মাসের পাশাপাশি মে মাসেও তাপদাহ থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অন্যান্য বছরের তুলনায় এবার তাপমাত্রা বেশি। দক্ষিণা বাতাসের কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় অস্বস্তি বেশি লাগছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করতে পারে। তবে সিলেট, ময়মনসিংহ এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এক খেপ দিলে মনে করেন আবার 20 মিনিট রেস্ট নিতে হয়, তারপরে আমাদের সমস্যা নাই, আমাদের রোদ খায় খায় অভ্যাস হয়ে গেছে, গরম সহ্য হয়ে গেছে আমাদের। সিলাইন টিলাইন খাই, মানে ঠান্ডা মান্ডা খাই, সেভাবে চলতেছি। তারপর পেটের দায়িত্ব বেরোইতে হয়, উপায় থাকে না। আমি তো 3-4 দিন ধরে জ্বরে আসছিলাম, জ্বর খাইতে গাড়ি নিয়ে বাড়িলাম, বাড়ি হয়ে যা পেটের দায়িত্ব করুন। কষ্ট হয় এখানে কিছু অল্প ভাড়া মারার পর আবার ছায়ার মধ্যে দাঁড়াই, কষ্ট হয় একটু। তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের ধারা এটা সামনে আরও কিছুদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে 24-25 তারিখের দিকে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আবার 27-28 তারিখের দিকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে আবার তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের যে এই ধারাটা সেটা আবার অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড গরমে দুর্বিষহ অবস্থা দেশের গ্রামীণ জনপদে। গরমের কারণে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত বহু মানুষ। হাঁসফাঁস অবস্থা গবাদি পশুগুলোরও, তাই ঝুঁকির মুখে পড়েছেন খামারিরা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। গত 7 দিন ধরে যশোরে তাপমাত্রা 38 থেকে 42.6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। প্রচন্ড গরমের মধ্যে কাজ করতে গিয়ে সবচেয়ে বিপাকে পড়েন শ্রমজীবী মানুষ। অফিসেও যেমন টিকতে পারছি না, বাড়িতেও একটু ঠিক মতো শুতে পারছি না। একটু গাছ তোলা যায় যে শুয়ে একটু শান্তি পাবো, তাও জানে শান্তি নেই, খালি পানি পিবা আসা লাগে। ফ্যান চললে মনে হচ্ছে কি আগুন ঘুরতেছে, এই অবস্থায় মানে টিকে থাকা দুষ্কর। অসহনীয় গরমে অসুস্থ হচ্ছে আরেক গরমপ্রবণ জেলা চুয়াডাঙ্গার মানুষ। বেশিরভাগই আক্রান্ত হচ্ছে সর্দি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায়। রাজশাহী সহ উত্তরাঞ্চলের উপর দিয়েও বইছে তাপদাহ। স্বস্তি পেতে সুযোগ পেলেই মানুষ পুকুর বা যে কোনো জলাশয়ে শরীর ভেজাচ্ছেন। গরমে লোকের মানে গাছের ছাওয়াটা বসে একটু আরাম পাইছে। মানে এতই গরম যে আমার মেয়ে আজকে মেডিকেলে ভর্তি। এদিকে বরিশালেও দাপুটে তাপে কাজে নামতে পারছেন না শ্রমজীবী মানুষ। হাসপাতালেও ভিড় বাড়ছে। বাচ্চা অনেক গরম সহ্য করতে পারছে না, তো এই জন্য কান্না করছে। এক্সের ডায়রিয়া মানুষের, গরমে কি করা যাবে? গরমে টানা গরমে পুড়ছে পটুয়াখালীর উপকূলীয় রাঙ্গাবাড়ির বিস্তীর্ণ জনপদ। হাঁসফাঁস অবস্থায় রয়েছে গবাদি পশুগুলো, তাই বিপাকে পশু খামারিরা। নওগাঁয় 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি ঠান্ডা জাতীয় খাবার খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শিল্পী মহলানবিশ, ৭১। তীব্র গরমে দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে। গরমে বাড়ছে ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত নানা রোগ। এই তাপদাহে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এখনও ঢাকার প্রতিটি হাসপাতালে রোগীর ভিড় বেড়েই চলেছে। হঠাৎ ঢাকার তাপমাত্রা বেড়ে যাওয়ায় নানা রোগে শিশুরা আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা জানান, এই গরমে 3 থেকে 12 বছরের শিশুরা সবচেয়ে বেশি ভুগছে নিউমোনিয়ায়। এছাড়া আমাশয়, ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস সহ বিভিন্ন রোগ নিয়েও শিশুরা হাসপাতালে আসছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান চালু হলে আরও ঝুঁকি বাড়ার শঙ্কা রয়েছে। এই গরমে বাইরে বের হলেই ছাতা ও স্যালাইনযুক্ত পানি গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। 10 দিন ধরে কিছু খাচ্ছে না, কিন্তু শুধু পানি খাচ্ছে। আর এখন কালকে টেস্ট করাইছি, এমনিতেই আনুমানিকের উপরেই কইরা যে দেখি কি সমস্যা, পরে দেখি রিপোর্টে জন্ডিস আসছে। 15 দিন যাবত জ্বর আর কাশি, নিউমোনিয়ার ভাব একটু আছে, আমরা ডাক্তারের কাছে আসছি। নোয়াখালী ছিল, মাইজদি, লক্ষ্মীপুর, সব জায়গায় ভর্তি ছিল, কিন্তু সারে নেই। পরে লাস্টে ঢাকা শিশু হাসপাতালে পাঠাইছে। কয়েকদিন পর পরে জ্বর আসে, কয়েকবার চিকিৎসা করছে, কাজ হয় না। ওই হিসাবে আমি চাঁদপুর থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখানে আসা। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়াদের পর্যাপ্ত সেবা দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। খুব প্রয়োজন ছাড়া অন্য রোগে আক্রান্তদের হাসপাতালে ভর্তি না নেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, হাসপাতালে রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুদ রয়েছে। কিছু সতর্কতা: পাতলা ও হালকা রঙের পোশাক পরবেন, বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলার চেষ্টা করবেন, শরীরের পানি শূন্যতা
এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান, স্যালাইন পানিতে থাকা সোডিয়াম পটাশিয়াম চিনি শরীর সজীব রাখতে বিশেষভাবে কার্যকর। দীর্ঘ সময় গরমে থাকলে স্যালাইন পান করুন। গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি তাজা জুস পান করুন। মাংস এড়িয়ে বেশি করে ফল ও সবজি খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাইরের কোনো শত্রুর আক্রমণ থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ প্রস্তুত। তিনি বলেন, যদিও বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়, তারপরও এ বিষয়ে সরকার পিছপা হবে না। চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সকালে ফলক উন্মোচনের পর তিনি মন্ত্রিপরিষদ সদস্য, চট্টগ্রামের মেয়র এবং সেনাপ্রধানকে নিয়ে মোনাজাতে অংশ নেন। এরপর তিনি কমপ্লেক্সের ভেতর আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘরে এই আর্টিলারির মহান মুক্তিযুদ্ধের এবং তার পরের বিভিন্ন স্মারক রাখা হয়েছে। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই এই ব্যাটারি ফিল্ডের নামকরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর নতুন এই স্থাপনা উদ্বোধনের পর সেনা কর্মকর্তাদের সঙ্গে দরবারে মিলিত হয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। কাতারের কাছ থেকে বাংলাদেশ বাকিতে তেল কেনার প্রস্তাব দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। কাতারের আমিরের বাংলাদেশ সফরে 11টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলেও জানান তিনি। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, কাতার জ্বালানি সমৃদ্ধ দেশ, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এই সফর গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার, যেখানে প্রায় 4 লক্ষ বাংলাদেশি কাজ করছে। পাশাপাশি বিপুল পরিমাণ সার্বভৌম তহবিলের অধিকারী কাতার বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিনিয়োগের উৎস হিসেবে বিবেচিত। তদুপরি কাতার বাংলাদেশের জন্য জ্বালানি আমদানির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস। তো এই কারণে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সমসাময়িক সময়ে স্বাধীন হয় কাতার। তেল সমৃদ্ধ এই আরব দেশটি বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খালিফা আল থানির নেয়া ভিশন 2030-র আলোকে উন্নত দেশ হিসেবে গড়ে উঠছে কাতার। দেশটির রাষ্ট্র ও সরকার প্রধানের এই সফর সেদেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন প্রবাসী সংগঠকরা। বিস্তারিত গোলাম মাওলা হাজারীর প্রতিবেদনে। বাংলাদেশের সমসাময়িক সময়ে স্বাধীন হওয়া এই তেল সমৃদ্ধ দেশ কাতার তার দেশকে কেবলমাত্র তেলের উপর নির্ভরশীল না করে বিভিন্ন উন্নয়নের সহযোগীদের নিয়ে খুবই স্বল্প সময়ে গড়ে উঠেছে বিশ্বের সামনের মাথা উঁচু করে। বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খালিফা আল থানির সময় থেকে নেয়া ভিশন 2030-র আলোকে কাতার গড়ে উঠেছে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ক্রীড়ার ক্ষেত্রে ঐশ্বর্যীয় সাফল্য। আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে আফগানিস্তান ও ফিলিস্তিন ইস্যুতে কাতারের সমঝদাকারীর ভূমিকা সারা বিশ্বের কাছে কাতারের শক্তিশালী অবস্থানকে তুলে ধরেছে। বাংলাদেশ যদি কাতারকে উন্নয়ন সহযোগী হিসেবে গ্রহণ করে একটি সমৃদ্ধ অর্থনীতির দেশ হিসেবে গড়তে চায়, তাহলে তা উন্নয়নের ইতিহাসে বড় ভূমিকা রাখবে বলে প্রবাসীরা মনে করছেন। শেখ তামিম বিন হামাদ আল থানি 2 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে যাচ্ছেন। তার এই সফরকে ঘিরে আমরা অনেক আশার আলো দেখছি। কাতার এবং বাংলাদেশ দুটো দেশের পক্ষে আমদানি রপ্তানির একটি ব্যাপক সুযোগ ঘটবে বলে আমি মনে করি। তিনি আমাদের দেশে যাচ্ছেন, বাংলাদেশে, এটা শুনে আমি খুবই খুশি হলাম এবং আমাদের এখানে প্রায় 4,10,000-এর মতো বাংলাদেশিদের পক্ষে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শেখ তামিমের এই সফর বাংলাদেশ উন্নয়নের, বিশেষ করে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে, পাশাপাশি কাতার বাংলাদেশ শ্রমবাজারের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। মহামান্য আমিরের এই সফর বাংলাদেশের অবকাঠামো দিক থেকে যেমনি নিয়ে আসবে উন্নয়ন, আর তেমনি শ্রমবাজারে নিয়ে আসবে নতুন সম্ভাবনা। গোলাম মাওলা হাজারী, 71, দোহা, কাতার। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ বাংলাদেশ সময় রাত 11টার দিকে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। গ্লোবাল শিপ ট্র্যাকিং ইন্টেলিজেন্স ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য মতে জাহাজটি বর্তমানে আরব উপসাগরে রয়েছে। রবিবার রাতে 23 নাবিক সহ জাহাজটি দুবাইয়ে পৌঁছানোর কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজের মালিকানা প্রতিষ্ঠান এসআর শিপিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেহরুল করিম। তবে এ ব্যাপারে দুবাই
দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটের কাছে এখনও কোনো তথ্য নেই বলে জানিয়েছেন কনসুলেটের প্রেস সেক্রেটারি আরিফুর রহমান। মিয়ানমারের সংঘাতের মাঝেই নাফ নদীতে বাংলাদেশি 2 জেলেকে গুলি করে আহত করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। এদিকে কোস্টগার্ড মহাপরিচালক জানিয়েছেন নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। রবিবার সকালে নাফ নদীতে মাছ শিকারের সময় টেকনাফের 2 জেলেকে গুলি করে বিজিপি সদস্যরা। তাদের কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমন পরিস্থিতিতে টেকনাফ সীমান্তের জলসীমানা পরিদর্শনে এসে কোস্টগার্ডের মহাপরিচালক জানালেন, মিয়ানমারের সীমান্ত পরিস্থিতির সুযোগ নিতে চায় অনেক দুষ্কৃতকারী। কোস্টগার্ড এ বিষয়ে সজাগ রয়েছে, আর কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না। আমাদের যখন কোনো একটা জায়গায় বা কোনো একটা অঞ্চলে যখন সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়, তখন স্বাভাবিকভাবেই সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, এবং এই যখনই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তখনই এখানে বিভিন্ন নন স্টেট অ্যাক্টার্সরা যারা থাকে তারা সেই সুযোগটাকে কাজে লাগাতে চায় এবং বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড তারা বা কার্যক্রম তারা পরিচালনা করে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক মোহাম্মদ জিয়াউর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, গত 6 এপ্রিল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা মণ্ডলী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে ব্যারিস্টার খোকনের কার্যক্রম দলীয় চরম শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে সর্বসম্মতভাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতির পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর খিলগাঁও রেলগেটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক পায়ের কয়েকটি আঙুল কাটা পড়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদের। রবিবার সকালে দিনাজপুরের ফুলবাড়ি থেকে একতা এক্সপ্রেসে করে ঢাকায় ফিরছিলেন আনু মোহাম্মদ। খিলগাঁওয়ে পৌঁছানোর পর ট্রেন থেকে নামার সময় পা পিছলে পড়ে যান তিনি। এ সময় ট্রেনটি খুব ধীর গতিতে চলছিল। পিছলে পড়ার পর তার 2 পা ট্রেনের চাকার নিচে চলে যায়। বেলা 11টার দিকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ঈদের আগে ঢাকা নগরীতেই ভিক্ষাবৃত্তির অপরাধে কয়েকশো মানুষকে আটক করা হয়েছে, রাখা হয়েছে সরকারি আশ্রয় কেন্দ্রে। নিরুপায় সব লোকজন জানেন না কেন তাদের আটকে রাখা হচ্ছে। স্বজনরা ঘুরছেন দ্বার থেকে দ্বারে, জানেন না কবে মুক্ত পরিবেশে পাবেন বৃদ্ধ বাবা, মা, ভাই বোনকে। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। এই মহানগরীতে বেঁচে থাকার তাগিদেই প্রতিদিন অসংখ্য মানুষকে হাত পাততে হয় আরেকজনের কাছে। অসহায় নিরুপায় এইসব মানুষের সঠিক সংখ্যা নগর কর্তৃপক্ষের জানা না থাকলেও ঈদের আগে এদের অনেককেই তুলে নিয়ে যাওয়া হয় সরকারি আশ্রয় কেন্দ্রে। কল্যাণপুর পোড়াবস্তি নূর ইসলামকে 1 মাস আগে ধরে নিয়ে যাওয়া হয়। তাকে কোথায় রাখা হয়েছে, কেন বা ধরা হয়েছে জানতেন না তার স্বজনরা। তবে তিনি ভিক্ষুক নন বলেও দাবি তাদের। প্রত্যেক দিন যে জায়গায় যাইতে বলছে সেই জায়গায় গেছি। সে মসজিদে থাকতো, বলছেন আমরা ভিক্ষা অবস্থা পাইছি। আমি পরে এটুকু বলছি আমার দাদারা তো আপনারা ভিক্ষা অবস্থা পানে, বাস ওইটা আমার দাদার ছবি তুলছেন। নূর ইসলামের মতোই আরো বেশ কয়েকজনের খোঁজ পাচ্ছিলেন না এই বস্তির লোকজন। শ্যামলির থেকে বোতল টোকাইছে, বোতল টোকানো থেকে নিয়ে আসছে, অমুক জায়গা ধরা অমুক জায়গা ধরাইতে আসি 3-4 দিন ধরা, কোনো কাজ হইতেছে না। হাত যেন না পাততে হয় তার জন্য বিকল্প কি কিছু রেখেছে সরকার, এ প্রশ্ন তাদের। নাতিনের কাছে তাই ছেলেমেয়েরা খাওয়ান দেন। ছেলেমেয়েরা কোথায়? দেশে। হ্যাঁ, প্রতিদিন ওষুধ লাগে 150-200 টাকা, আমার তো সম্ভব না। সরকারের গরিবের জন্য কিছু করে দেখ, ভিক্ষা যাগো ছেলেমেয়েরা যাগরে দেখে না তাকে জন্য কিছু করুক। স্থানীয় ওয়ার্ড কমিশনার বললেন এতদিন আটকে রাখার কথা নয়। আমিও আবার ম্যাজিস্ট্রেটকে একটু ফোন করছি, অনুরোধ করছি, তখন তারা বলছে আপনি লেখা দিয়ে আমি ছেড়ে দেবো, তাই ছেড়ে দিচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা এখন আমি শুনতে পারলাম। আমার আগে যদি বলতো তাহলে আমি অবশ্যই তার জন্য চেষ্টা করতাম। অনেক চেষ্টায় শেষ পর্যন্ত তাদের সন্ধান মেলে মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে। তবে ততদিনে নূর ইসলামকে নেওয়া হয়েছে ময়মনসিংহের ত্রিশাল আশ্রয় কেন্দ্রে। এইখানে আমরা শিফট করে দেই, কারণ যেহেতু এটা একটা রিসেপশন সেন্টার, এখানে আসে জমা হয়, এখানে তার নিবন্ধন হয়, তারপরে তার মেয়াদ অনুযায়ী যদি দীর্ঘমেয়াদী হয় ওখানে আমরা পাঠিয়ে দিই। বস্তির লোকজন বললেন তাদের কি রাস্তায় বের হওয়ার অধিকারও নেই? জীবিকার প্রয়োজনেই বের হন তারা বিকল্প কি করবেন সেই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। শাহনাজ শারমিন, 71, ঢাকা। চলছে সংবাদ সমগ্র, ফিরছি বিরতির পর। 71-এর সাথেই থাকুন। বিশ্বের নাম্বার 1 হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা,
যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত, কালো, লম্বা ও ঘন। তাই সাধারণ হেয়ার অয়েল নয়, ব্যবহার করুন ডাবর আমলা হেয়ার অয়েল। আমার কাছে ভালো মিল্ক পাউডার মানে ফ্রেশ, কারণ এতে আছে ভালো দুধের সবগুলো গুণ আর প্রয়োজনীয় পুষ্টি। জারা মামুনি বিশ্ব সেরা ফার্ম থেকে সংগৃহীত ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার এখন নতুন ও আরো উন্নত। গেল কয়েকদিন ধরেই প্রচন্ড গরমে শহর বা গ্রাম সবখানেই অতিষ্ঠ জনজীবন। খেটে খাওয়ারা পড়েছেন বিপাকে। খালি পিপাসা তাপ আর তাপ, গরমে তাপদাহের প্রভাবে হিট স্ট্রোকের ঝুঁকি রয়েছে, তাই চিকিৎসকরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। আমাদেরকে ছায়াযুক্ত স্থান নির্বাচন করতে হবে, অযথাই আমাদের বাইরে ঘোরাঘুরি না করা, শিশুদেরকে ঘরের ভিতর রাখা এবং স্বাভাবিক ঠান্ডা পানি পান করা। আবহাওয়া অফিস জানিয়েছে এই তাপমাত্রা আরো কয়েকদিন অব্যাহত থাকবে এবং এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। আছেন একাত্তরে চলছে সংবাদ সমগ্র। এবছর সরকার কৃষকের কাছ থেকে প্রতি কেজি বোরো ধান কিনবে 32 টাকায়, পাশাপাশি সিদ্ধ চাল কিনবে 45, আতপ 44 টাকা এবং গম কিনবে 34 টাকায়। সকালে মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান খাদ্যমন্ত্রী। আসন্ন বোরো মৌসুমের ধান ও চালের সংগ্রহে মূল্য নির্ধারণ করতে ওই সভার আয়োজন করা হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী আরও জানান, এবছর 5 লাখ টন ধান, 11 লাখ টন সেদ্ধ চাল, আতপ চাল 1 লাখ টন এবং 50,000 টন গম সংগ্রহের লক্ষ্য ঠিক করেছে মন্ত্রণালয়। 2023 সালের ধানের সংগ্রহের দাম ছিল 30 টাকা আর সেদ্ধ চালের 44 টাকা, গম 35 টাকা। বাজারের সঙ্গে সঙ্গতি রেখে নতুন এই দাম ঠিক করা হলো। এতে কৃষক এবং ভোক্তা দুয়ের স্বার্থের কথা মাথায় রাখা হয়েছে। সময় আমরা যেটা বেঁধে দিয়েছি 55 দিন সময় দেওয়া হয়েছে, এটা এনার সময়। আমাদের বড় সংগ্রহতে টার্গেট 11 লক্ষ সেদ্ধ চাউল, 5 লক্ষ মেট্রিক টন ধান এবং 1 লক্ষ মেট্রিক টন আতপ চাউল এবং 50,000 মেট্রিক টন গম। এদিকে দেশে প্রধান খাদ্য চালের সরকারি মজুদ 8 লাখ টনের ঘরে নেমে এসেছে। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, চলতি 2023-24 অর্থ বছরের জুলাই থেকে 17 এপ্রিল পর্যন্ত সরকারি গুদামগুলোয় খাদ্যশস্যটির মজুদ কমেছে 50% বেশি। 17 এপ্রিল দেশের সরকারি গুদামগুলোয় চালের মোট মজুদ ছিল 8,77,000 টন। চলতি 2023-24 অর্থ বছরের শুরুতে তা ছিল 17,60,000 টন। সেপ্টেম্বর নাগাদ কমে দাঁড়ায় 16,20,000 টনে। 11 জানুয়ারি নাগাদ তা আরও কমে হয় 14,28,000 টন। গত অর্থ বছরের 6 এপ্রিল দেশে চালের সরকারি মজুদ ছিল 13,85,000 টন। সেই হিসেবে এক বছরের ব্যবধানে মজুদ কমেছে 5,08,000 টন বা প্রায় 37%। শহরের কেন্দ্রস্থলে কোনো পাইকারি কাঁচা বাজার থাকবে না, এমন যুক্তিতে কারওয়ান বাজারের আড়ত ও দোকানগুলো ধাপে ধাপে গাবতলীতে সরিয়ে নিতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কিন্তু ব্যবসায়ীরা বলছেন, গাবতলীতে তাদের ব্যবসা উপযোগী কোনো অবকাঠামো নেই। এই অবস্থায় কারওয়ান বাজারের নির্দিষ্ট একটি অংশে অথবা যাত্রাবাড়ি মার্কেটে তারা স্থায়ী দোকান বরাদ্দ চান। মনির মিল্লাতের রিপোর্ট। আলু বিক্রির নিত্য ব্যস্ততার মধ্যেও বিড়াল পোষেন কারওয়ান বাজারের এই ব্যবসায়ী। মানুষ আর অবলা প্রাণীতে দারুণ এক সম্পর্ক। বিলাই পালার হলো আমার তার জন্য আমাদের আর কি আমার একটা আকর্ষণ। বিলাই পালি আমার ভালো লাগে, তার জন্য আমার কোনো এরাই নাই। আমি প্রতিদিন ওদের পিছিয়ে 200 টাকা 150 টাকা ব্যয় করি। কিন্তু খুব বেশি দিন হয়তো কারওয়ান বাজারের এই ঠিকানায় তাদের আর থাকা হবে না, কারণ পূর্ব ঘোষণা অনুযায়ী কারওয়ান বাজারের এই অংশটুকু গাবতলীতে স্থানান্তর হচ্ছে শিগগিরই। বাকি আড়ত পাইকারি বাজার সরিয়ে নেওয়া হবে ধাপে ধাপে। কারওয়ান বাজার স্থানান্তরের আলোচনা চলছে সেই 2013 সাল থেকে, কিন্তু সিটি কর্পোরেশনের প্রস্তাবনার সাথে ব্যবসায়ীদের মতের মিল না হওয়ায় এত বছরেও তা আলোর মুখ দেখেনি। তবে এবার সিদ্ধান্তে অনড় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রথম ধাপে সিটি কর্পোরেশনের অফিস লাগোয়া শেডের 1.5 শতাধিক আড়তঘর সরিয়ে নেওয়া হবে, কারণ পুরো কাঠামোটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ব্যবসায়ীরা রাজি আছে, আমাদের ব্যবসায়ীরা একটা প্রস্তাব দিচ্ছে, এখানে 27 বিঘা জমি আছে, যদি 7 বিঘা যদি একটা কর্নারে ব্যবসায়ীদেরকে দেওয়া যায়, সেইখানে সব মার্কেট কিনে করা যায়। এটা আমরা সুনির্দিষ্টভাবে যে জায়গাটা আছে ওইখানে মেয়র সাহেব একটা পার্ক করছে। কিন্তু
এখনও গাবতলী যেতে নারাজ কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। তাদের দাবি, ব্যবসা করার মতো অবকাঠামো গাবতলীতে গড়ে ওঠেনি, ব্যাংক লেনদেনের কোনো ব্যবস্থাও নেই। তাই কারওয়ান বাজারের নির্দিষ্ট একটি অংশে কিংবা যাত্রাবাড়িতে স্থায়ী বরাদ্দ নিয়েই ব্যবসা করতে চান তারা। আমরা এখানে লেনদেন করি। আমিন বাজারে 2 কিলোমিটারের ভিতরে কোনো ব্যাংক নাই। 1 নম্বর, ওইখানে ছোট ছোট শাটারওয়ালা দোকান, ওইখানে আনলোডের জায়গা নাই, ওইখানে এন্ট্রি এক্সিট নাই। এখন জোর করে যদি চেষ্টা করে তাহলে এটা তো ব্যবসায়ীরা তার আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা থাকবে না। ব্যবসায়ীরা তো আতঙ্কিত বিষয়টা নিয়ে। স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে কারওয়ান বাজার থেকে আঞ্চলিক কার্যালয় সরিয়ে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দ্রুতই ঝুঁকিপূর্ণ আড়ত ভবন ভেঙে ফেলার কথা। কিন্তু ব্যবসায়ীদের সাথে মতৈক্য ছাড়া সেই প্রক্রিয়া কতদূর এগোবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। মনির মিল্লাত, ৭১, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে ভাড়াটিয়া এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, রবিবার সকালে বাড়ির চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশকে খবর দেয় এলাকার লোকজন। পরে পুলিশের সহযোগিতায় ঘরের তালা ভেঙে গলাকাটা অবস্থায় আজিদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। আজিদা বেগমের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হাইলাটি গ্রামে। তিনি জৈনাবাজার এলাকার একটি হোটেলে রাঁধুনির কাজ করতেন। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণের পর হত্যা মামলায় 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার 2 আসামি হলেন কাটাদিয়া গ্রামের ফয়সাল ও লাল চান। রোববার দুপুরে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দোষ স্বীকার করে জানিয়েছেন, 2023 সালের 24 সেপ্টেম্বর রিজিয়া বেগমকে ধর্ষণের পর হত্যা করে। পরে মরদেহ ঘরের মেঝেতে পুঁতে রাখে। গেল 13 এপ্রিল রিজিয়ার ছেলে ছুটিতে বাড়ি আসলে মেঝেতে তোশকের ওপর কাঠ চাপা দেখতে পায়। পরে পুলিশকে জানালে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়। আগের যে কোনো সময়ের চেয়ে স্বর্ণের দাম ঘন ঘন পরিবর্তন হচ্ছে রেকর্ডের পর রেকর্ড। প্রতি ভরি স্বর্ণের দাম ঠেকেছে 1,20,000 টাকায়। দোকানিরা বলছেন স্বর্ণের দাম নিয়ে যেন জুয়া খেলা হচ্ছে, আর ক্রেতারা বলছেন দাম নাগালের বাইরে চলে যাওয়ায় এখন স্বর্ণ কেনা কমিয়েছেন তারা। জাহিদুল ইসলামের প্রতিবেদন। নাদিরা আহমেদ তার মেয়ের জন্য স্বর্ণের অলংকার কিনতে এসেছেন একটি জুয়েলারি দোকানে। পরিকল্পনা ছিল 2 থেকে 2.5 ভরি ওজনের গহনা কেনার, কিন্তু চড়া দামের ধাক্কায় কিনতে হলো 1.5 ভরি ওজনের একটি স্বর্ণের চেইন। যতটুকু কিনতে চেয়েছিলাম এখন দাম বাড়ার জন্য অতটুকু কিনতে পারি না, একটু কমই কিনছি। সচরাচর ওরকম স্বর্ণ কেনা হয় না, এখনই আর কি কিনতে এসেছি। দাম তো বাড়ছে স্বর্ণের। বেশিরভাগ ক্রেতাই এখন বলছেন ভ্যাট এবং মজুরি মিলিয়ে প্রতি ভরি স্বর্ণের গহনার দাম 1,20,000 কি 30,000 টাকার উপরে। এই দামে স্বর্ণের অলংকার কেনা অনেকটাই সাধ্যের বাইরে। মান তো একই রয়েছে, জাস্ট দামটা বেড়ে যাচ্ছে, এই জন্য আমাদের জন্য অ্যাফোর্ডেবল না। আমাদের যে বাজেট ছিল তার থেকে একটু কমই নিতে হচ্ছে, কারণ এত বাড়তেছে সম্ভব না। দোকানিরা বলছেন অস্থির বাজারটি নিয়ে যেন জুয়া খেলা হচ্ছে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দাম বাড়ার ফলে। সো একটা শ্রেণী কিন্তু স্লো হয়ে যাচ্ছে মার্কেট থেকে। এক্সচেঞ্জ করতে আসছে বেশি। সোনার দাম যখন বাড়ে কাস্টমার তখন পকেটের ক্যাশ পয়সা ইনভেস্ট করে গোল্ড কিনতে চান না। আমরা একটু আশা করি যে ঈদের পরে একটু বেচা কিনি করবো। এখন দেখা যায় যে যেই দামটা যদি এই মুহূর্তে না বাড়তো তাইলে ঠিক ছিল। জুয়েলার্স সমিতির বেঁধে দেওয়ায় প্রতি গ্রাম 22 ক্যারেট মানে স্বর্ণের দাম 10,185 টাকা। সেই হিসেবে ভরি 1,18,780 টাকা। সাথে আছে 5% ভ্যাট এবং মজুরি সহ অন্যান্য খরচ। নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জ থেকে করে, ইউকে থেকে করে, দুবাই সমন্বিতভাবে একটা স্ট্রাকচারাল ভিত দ্বারা করানো আছে। সেই ভিত্তিতে স্বর্ণের দাম ওঠে এবং নামে। পৃথিবীর সব দেশে গোল্ডের ভারসাম্য আছে একটা, সেই রক্ষা করার জন্য বাংলাদেশ গোল্ডের দাম বাড়াতে বা সমন্বয় করতে একটা প্রক্রিয়াধীন পর্যায়ে বাধ্য। জুয়েলার্স সমিতির তথ্যে চলতি বছরে 4.5 মাসে স্বর্ণের দাম 3 বার কমেছে আর বেড়েছে 6 বার। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।